এক বছর হয়ে গিয়েছে প্রবাস জীবনের, যাদের কারণে এই এক বছর খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছে। খুব মনে পড়েছে নিজ দেশের প্রতিটা মানুষের কথা। বেশি মনে পড়েছে নীলার কথা। নীলার বাচ্চাটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে। নীলার মেয়ের জন্মের 2 দিন পর আমি ব্যাংকক এসেছিলাম। অতএব নীলার মেয়ের 1 বছর 2 দিন হয়ে গিয়েছে। আজ দেশে ফেরার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। এখন আর আগের জেদটা নেই। নীলার প্রতি কোনো ঘৃণাও নেই, শুধু আছে কিছুটা অভিমান। ভাবছি দেশে ফিরে নীলাকে ফিরিয়ে আনবো নিজের কাছে। কিন্তু নীলা কি কখনো আর আমাকে ভালোবাসে? এখনো আমাকে ভালোবাসে? এখন না। নীলা তো আমাকে আগেও ভালোবাসতো না। ওর সব ভালোবাসা তো নীলের জন্য। দেশে ফেরার সব ব্যবস্থা করে ফেলেছি। কালই ফিরে যাব। সবকিছু গুছিয়ে নিলাম। অন্ধকার সূর্যকে ঢেকে নিচ্ছে। রাত এসে উপস্থিত হচ্ছে। গ্লাস ভেদ করে আমার চোখ এই দৃশ্য অবলোকন করছে। শুয়ে পড়লাম একটু তাড়াতাড়ি। কাল দেশে ফিরতে হবে তো, তাই চোখ লেগে আসছে। তলিয়ে যাচ্ছি ঘুমের দেশে। ঘুম ভাঙল সকালে। রাতে কিছু খাইনি, তাই পেটে ক্ষুধা লেগে আছে। গায়ে একটা শার্ট জড়িয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের দিকে। খাবার খেয়ে রুমে ফিরলাম। সব কিছু সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্যে। অনেক সমস্যা সমাধানের পর উঠে পড়লাম নিজ দেশে পৌঁছে দেওয়ার যানবাহনে। দীর্ঘ 1 দিন 8 ঘন্টা পর দেশে ফিরলাম। প্লেন থেকে নেমে আসতেই সজীব আমাকে জড়িয়ে ধরল। এদেরকে কে বলল আমি দেশে ফিরেছি? মনে হয় আব্বু বলেছে। একের পর এক মিজান, সাকিব, মানিক, রাফি সবগুলো হারামি এসে জড়িয়ে ধরতে শুরু করলো। তোরা কি শুরু করলি এটা? তুই বুঝবি কি করে আমাদের আনন্দ? তুই তো হিংসুটে, আমাদের আনন্দ দেখতেই পারিস না। ওকে ওকে, মাপ চাই। সবগুলোর সাথে কোলাকুলি। দীর্ঘ সময় পর দেখা মিলল আব্বু আর আম্মুর। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরল। এতটা নিষ্ঠুর তুই? আমাদের রেখে এত বছর অন্য জায়গায় থাকতে পারলি? এতটা বছর কই? মাত্র 1 বছরই তো। আব্বুর সাথে কথা বলে আম্মুর দিকে এগিয়ে গেলাম। গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু হু হু করে কেঁদে উঠল। তোর কি একটা বারও আম্মুর কথা মনে পড়েনি? না পড়লে কি প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলতাম, ভিডিওতে কথা বলে তোমাকে দেখতাম, আকুলতা মেটাতাম। আচ্ছা যাই হোক, বাড়িতে চল। এত কষ্ট করে এলি, আর শরীরের কি অবস্থা? এত রোগা হয়ে গিয়েছিস। আমি নামমাত্র একটা হাসি দিলাম। এটা তো প্রতিটা মায়েরই কমন ডায়লগ। কমন হলেও ছেলেরা মায়ের মুখ থেকে এটা শোনার জন্যই অপেক্ষায় থাকে। বাসায় এসে পেট ভরে আম্মুর হাতের রান্না করা খাবার খেলাম। আমার রুমে গেলাম। খুব সুন্দর করে সাজানো গোছানো। নীলার ছবিটা খাটের কাছের দিকটায় আটকানো রয়েছে। সাথে আমিও ছিলাম ছবিটা তোলার সময়। ছবিটা হাতে নিলাম, হাত বুলালাম নীলার মুখের উপর। জানালার পর্দা সরিয়ে দিলাম। মিষ্টি রোদ এসে রুমে ঢুকলো। বারান্দায় গিয়ে দোলনায় বসলাম। বাহিরের দৃশ্যটা দেখতে লাগলাম। এভাবেই কেটে গেল 2 দিন। পরের দিন সজীব আমাকে কফি শপে যেতে বলল। সবাই নাকি ওখানে উপস্থিত হবে। আমি গিয়ে পৌঁছালাম, তখন কেউ আসেনি। কফি শপটায় ঢুকতে যাবে তখন একটা দৃশ্য দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। নীলা আর নীলয় একটা টেবিলে বসে আছে। আমি লুকিয়ে পড়লাম, শুনতে লাগলাম ওদের কথাগুলো। নীলা, তোমার মেয়ের জন্য তো ওর বাবার পরিচয় দরকার। তো
ওর আব্বু তো আছে। কোথায় আছে? তুমি কি আদির কথা বলছো? তো আর কার কথা বলবো? আমি কি 3-4টা বিয়ে করেছি নাকি? কিন্তু আদির সাথে তো তোমার ডিভোর্স হয়ে গিয়েছে। তাহলে হয়নি এখনো মানে আদি আমাকে ডিভোর্স দিল, আমি আদিকে ডিভোর্স দিইনি। আর যে দিব আর দিতেও পারবো না। নীলা দেখো, ও তোমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তোমাকে দূরে ঠেলে দিত না। ও নিজ থেকে দেয়নি। এসবের জন্য তুমিই দায়ী। আদিত্য এখন আর তোমার নেই, তাই না? আর তাছাড়া তোমার মেয়ে বড় হচ্ছে। ও যখন ওর বাবার কথা জানতে চাইবে তখন তুমি কি বলবে? তার চেয়ে বরং তুমি আমাকে বিয়ে করে নাও। এতে আমার আর তোমার মেয়ের দুজনেরই জন্য ভালো। ভেবে দেখো ব্যাপারটা। তুই যদি আর একটা কথা বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। নীলা উঠে চলে যাচ্ছিল। নীলই নীলার হাত ধরে নিল। হাত ছাড়। না, তুমি কথাটা ভেবে দেখবে বলো। নীলা ঘুরে ঠাস করে একটা চড় বসিয়ে দিল নিলয়ের গালে। নিলয় গালে হাত দিয়ে বসে থাকলো আর নীলা হন হন করে বেরিয়ে গেল। 1 বছর পর এই প্রথম নীলাকে দেখতে পেলাম। নীলার আর আগের মতো নেই। ওর মুখে মাতৃত্বের ছাপ। একটু মোটা হলেও চোখের নিচে ঠিকই কালি পড়ে আছে। নীলা চলে যেতে আমি কফি শপটায় ঢুকলাম। সোজা গিয়ে নীলের কলার ধরে চেয়ার থেকে উঠালাম। নীলই কিছু কিছু বলার আগে একটা ঘুষি বসালাম। তারপর ঘুষির পর ঘুষি মারতে শুরু করলাম। শালা, তুই আমার নীলাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিলি? বলে ঘুষির পর ঘুষি মারতে লাগলাম। এরই মধ্যে সব ব্যান্ড সদস্য উপস্থিত। সবাই আমাকে ধরে নিল যাতে নীলয়কে আর মারতে না পারি। কি হয়েছে আদি? এটা কে? ওরা নীলয়কে চিনে না। ওই তো শয়তানটা নীলয়। ও আজও নীলাকে ডিস্টার্ব করছিল। ওর কথায় আমি নীলাকে ভুল বুঝেছিলাম। কি? এই সেই শয়তান? শালা, তোকে আজ খাইছি। রাফি, বেডে তেল কুত্তার বাচ্চাকে নিয়ে চল সাকিবদের পুরনো বাড়িতে নিয়ে যান। অতএব নীলয়কে নিয়ে চলে এলাম সাকিবদের পুরনো পোড়া বাড়িতে। খুব মারধর করলাম সবাই। তারপর নীলয় সত্যিটা বলতে রাজি হলো। আসলে কথাটা আমি আর নীলাকে আলাদা করার জন্য এসব করেছে। আর নীলা সব যেগুলো বলছিল সব সত্যি। ওদের রিলেশন বিয়ের 2 মাস আগে ছিল। খুব বড় একটা ভুল করে ফেলেছি। নীলাকে আমি আমার থেকে আলাদা করে দিয়েছি। তার মানে নীলার জন্ম দেওয়া মেয়েটা আমারই? কি খুশি না লাগছে! এখন যে করেই হোক আমি নীলাকে আমার করে আনবই। আর আমার বাবু কত বড় হয়েছে কে জানে। খুব ইচ্ছে করছে দেখতে। কুত্তাটাকে কিছু সময় সাইজ করে ছেড়ে দিলাম। বাসায় ফিরে এলাম। খুব খুশি খুশি লাগছে। নীলা তাহলে সত্যি আমাকে ভালোবাসে আর সাথে ছলনা করিনি। কিন্তু আমি যে নীলাকে ছলনাময়ী বলেছি, খুব বড় ভুল করেছি। নীলাকে খুব কষ্ট দিয়েছি। মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার। রিসিভ করলাম। হ্যালো বিভা, মেয়েটি কণ্ঠ। না, আমি আদি। রং নাম্বারে কল করেছেন মনে হয়। কোন আদি? মানে আপনি কোনো আদিকে চেনেন? হ্যাঁ, আমার ফ্রেন্ডের হাজবেন্ড ছিলেন। তুমি নীলার ফ্রেন্ড? আমি আদি। হ্যাঁ, ও। তারপর কিছু সময় দুজন নিশ্চুপ ছিলাম। সরি, অন্য কাউকে কল করতে যাচ্ছিলাম। আপনার ফোনে চলে গেল। না হয় আপনার ফোনে কখনো কল দিতাম না। আপনাকে নিশ্চয়ই চিনবে।
আমাকে নিশ্চয়ই চিনবেন, আমি সারা। সরি, অন্য কাউকে কল দিতে যাচ্ছিলাম, আপনার ফোনে চলে গেল। না হয় আপনার ফোনে কখনো কল দিতাম না। আমাকে নিশ্চয়ই চিনবেন, আমি সারা। বাই দ্য ওয়ে, কল যখন চলে গিয়েছে তখন দাওয়াতটা দিয়ে দিই। 22শে জুলাই আমার বিয়ে, দাওয়াত রইল। কাল গায়ে হলুদ, তবে চাইলে আসতে পারেন। ওহ আচ্ছা। আর সারা, সরি সব ঘটনার জন্য। না ঠিক আছে, আমার কাজ আছে, রাখলাম। টুট টুট টুট। মেয়েটা নিশ্চয়ই আমাকে খুব ঘৃণা করে। ওর বেস্টু বান্ধবীর সাথে আমি যা করেছি তাতে এটাই আমার কাম্য। 1 বছর আগে নীলা যখন আমার মেয়েটা জন্ম দিতে হসপিটালে ছিল তখন এই মেয়েটাই আমাকে কল করেছিল। ফলস্বরূপ আমি ওকে কড়া কথা শুনিয়েছিলাম। কাল তো আমি অবশ্যই রাইসার বিয়েতে যাব, কারণ সেখানে নীলা উপস্থিত থাকবে। পরের দিন বিকেলের দিকে সন্ধ্যার কাছাকাছি সময়ে গিয়ে উপস্থিত হলাম সারাদের বাসায়। ওদের বাসায় একবার গিয়েছিলাম, নীলাই নিয়ে গিয়েছিল। বাড়ির সব দেয়ালে লাইট জ্বলছিল রং বেরঙের। বড় উঠানে মানুষের আনাগোনা চলছিল। উঠান পেরিয়ে সামনে যেতেই সারার সঙ্গে দেখা। আমাকে দেখে কিছুটা অবাকই হয়েছিল আর কিছুটা ঘৃণার চোখে তাকাচ্ছিল। প্রত্যুত্তরে আমি একটা হাসি দিলাম। আমার দিকে এগিয়ে এলো। আসুন। আমি সারাকে ফলো করলাম। একটা রুমে নিয়ে বসালো। ওয়াশরুমটা কোন দিকে? সারা আমাকে 2য় তলায় নিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে চলে গেল। ওয়াশরুমের কাছের বারান্দার মতো বড় জায়গাটায় গেলাম। এখান থেকে পুরো বাড়িটা দেখা যায়। সন্ধ্যা হয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখছিলাম। তখনই কোনো নারী কণ্ঠে কানে ভেসে আসলো, রাজু তুমি এখানে? খালা তোমাকে ডাকছে। রাজু রাইসার ভাই। কণ্ঠটা চিনতে আমার ভুল হলো না যে একটা নারী কণ্ঠ। ঘুরে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা মনে হয় বুঝতে পারল যে ও যাকে খুঁজছে আমি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি না, অতএব আমি রাজু না। নীলা আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, নিজেকে ছাড়িয়েও নিল। পরক্ষণে নীলা আমার গালে ঠাস করে একটা চড় মারল। এই কে রে তুই? বিয়েবাড়িতে এসেছিস ছেঁচড়ামো করার জন্য? নীলা নিশ্চুপ। আমি কোনো উত্তর না দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আবারও বলতে শুরু করলো, কিরে কথা বলিস না কেন? আর কখনো তো তোর মুখ দিয়ে কথাই বেরোবে না। এদিকে কে যে ইনভাইট করে বিয়ে বাড়িতে এসে মেয়েদের সাথে বদমাইশি করতে লজ্জা করে না? লুচ্চা কোথাকার। এদেরকে তো গণপিটুনি খাওয়ানোর দরকার। এখন যদি এই কথাটা বিয়ে বাড়িতে সবাইকে বলি না, তাহলে তোকে গণ ধুলাই দিয়ে সবাই মেরে ফেলবে। নীলা আমাকে দেখতে পারছে না, কারণ সেখান পর্যন্ত আলো নেই, অন্ধকার হয়ে আছে। আলো জ্বালাতে বোধ হয় কারো মনে নেই। আমি আগের মতোই নিশ্চুপ, কোনো কথা বলি না। এই ছেলে, সামনে আয় বলছি। নীলা ধমক দিয়ে উঠল। আমি সামনের আলোতে গেলাম। নীলা আমাকে দেখে চমকে গেল। তুমি? চিনতে পেরেছ? আপনাদের মতো পেঁচাশ আর নিষ্ঠুর মানুষদের না চিনি কি উপায় আছে? আপনি বলছো কেন? কেন তুমি বলতে হবে না কে? হ্যাঁ কেন? আপনাকে তো আমি চিনি না, আর অচেনা মানুষকে তো আপনি বলাটাই শ্রেয়। এখন আমি তোমার কাছে অচেনা হয়ে গেলাম? ক্ষমা করে দাও প্লিজ। এই শব্দটা 1 বছর আগে আমি বারবার আপনার কাছে চাইছিলাম, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, মনে আছে? বাই দ্য ওয়ে, আমার অনেক কাজ আছে,
বেকার কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। নীলা আমার কথাটা আমাকেই ফিরিয়ে দিল। খুব কষ্ট হচ্ছে যে নীলা এখন আমাকে চিনেও না চেনার ভান করছে। আর একটা মেয়ে আর একটা মেয়েদের সাথে নোংরামি করার জন্য বিয়ে বাড়িতেই বেড়ে আর একটা মেয়েদের সাথে নোংরামি করার জন্য বিয়ে বাড়িটাই বেছে নিবেন না। নীলা রাগে লাল হয়ে আছে। মনে হয় পারলে নীলাকে আজ তার সব ক্ষোভ আমার উপর মিটিয়ে নিবে। নীলার চোখে স্পষ্ট অভিমানের ছাপ। অনেক অভিমান জমে আছে আমার উপর। নোংরামি কই করলাম? বউয়ের সাথে এসব করাকে কি নোংরামি বলে? কিসের বউ? কার বউ? কোনো কেন? তুমি তো আমার বউ। আর তোমার সাথে একটু ইয়ে টিয়ে না করলে আর কার সাথে করব? হা হা হা। উম, আপনি মনে হয় ভুলে গিয়েছেন আদি সাহেব যে আমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছিল 1 বছর আগে। না, ভুলিনি। তবে ডিভোর্সটাও হয়নি এখনো। মানে? নীলা অবাক হয়ে বলল, মানেটা হলে এই যে ডিভোর্স লেটারে তুমি এখনো সই করোনি। নীলা অবাক হয়ে তাকালো আমার দিকে। ওর চোখ বলছে, তুমি কিভাবে জানলে? কিন্তু অন্য কিছু প্রকাশ ফুটিয়ে তুলতে যাচ্ছে নীলা। ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। মানে, কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি করে জানলেন যে আমি ডিভোর্স পেপারে সই করিনি? আপনি সই করতে পেরেছেন তো আমিও পারবো না কেন? নীলা ওর চোখ মুখ কৃত্রিম রাগ ফুটিয়ে তুলল। আমি একটা হাসি দিলাম। আমার জানা আছে তোমার সাথে 1 বছর 6 মাস সংসার করে এতটুকু জানতে পেরেছি যে আমি বিহীন শূন্য তুমি। তানি একটা হাসি দিলাম। নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। এমন সময় সারা আর আগমন। আরে আদি ভাইয়া, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? নীলা ঘুরে দাঁড়াতেই রাইসা জিহ্বায় কামড় দিয়ে মুখ লুকিয়ে দিকে হয়ে গেল। কারণ সারা জানে যে নীলা যা রাগী আমাকে বিয়েতে ইনভাইট করার। নীলা অবশ্য তার উপর এক। আরে আদি ভাইয়া, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? নীলা ঘুরে দাঁড়াতেই রাইসা জিহ্বায় কামড় দিয়ে মুখ লুকিয়ে অন্যদিকে তাকিয়ে গেল। কারণ রাইসা জানে যে নীলা যা রাগী আমাকে বিয়েতে ইনভাইট করায়। নীলা অবশ্যই তার উপর একরাশ অ্যাকশন নিবে। নীলা রাগী মুড নিয়ে রাইসার দিকে এগিয়ে গেল। রাইসার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। আমি হাসতে থাকলাম। রাইসা বেচারি আজ শেষ। আমি রুমের কাছে গিয়ে জানালা দিয়ে দেখলাম নীলা রাইসাকে কথা শোনাচ্ছে। আর রাইসা বেচারি মাথা নিচু করে কথাগুলো হজম করছে। আমি নিচে এলাম। নীলাকে তো দেখি নিলাম, কিন্তু আমার মেয়েটাকে কিভাবে দেখব? আর সারা এই ব্যাপারে সাহায্য করবে না। এমনিতে বেচারি পেট ফুলে গিয়েছে। উঠোনে এসে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাইসা নিচে এলো। আমি রাইসার নাজেহাল অবস্থা দেখে হাসতে লাগলাম। হজম হলো? রাইসার দিকে তাকিয়ে বললাম। রাইসা তেড়ে আসলো আমার দিকে। আপনার জন্যই তো বকা খেতে হলো। দুলাভাইয়ের জন্য এতটুকু করতে এমন অবস্থা, না জানি পরে কি হবে। দুলাভাইয়ের জন্য এতটুকু করতে এমন অবস্থা, না জানি পরে কি হবে।
সারা দরফর করে বলল, না 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 বাবা, আমি আর আপনাকে সাহায্য করাইনি। আচ্ছা চলুন সবার সাথে পরিচয় করিয়ে দে। সারা আমাকে উপরে নিয়ে গেল, সবার সাথে পরিচয় করিয়ে দিল নীলার স্বামী হিসেবে। আমি আবার নিচে এসে আমার মেয়েটাকে কিভাবে দেখা যায় তার প্ল্যান করছি। রাত হয়ে আসছে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বিয়ের 2 দিন আগে গায়ে হলুদ, কারণ বিয়ের 1 দিন আগে বরদের বাড়িতে বরের গায়ে হলুদ, তাই এখানে কনের সবার দাওয়াত আবশ্যক। আজও অবশ্যই বড়রাও সবাই এখানে আসবে। মানুষের খুব বেশি আনাগোনা। একটা বাচ্চাকে দেখতে পেলাম, ছেলেটা তো ছেলেতে ভর্তি। ডাক দিলাম, কাছে এলো। ডাকলেন কেন? খুব কিউট বাচ্চাটা। তুমি নীলাকে চিনো? নীলা তোমার কি হয়? তো তুমি জল্লাদ আন্টির কথা বলছো? জল্লাদ আন্টিকে? ওই তো নীলা আন্টি। বাচ্চাটার কথা শুনে তো আমার পেট ফেটে হাসি বেরোচ্ছে। আচ্ছা ভালো কথা, তুমি কি তোমার নীলা আন্টির মেয়েকে চিনো? ওর নাম কি? ও নীলা আন্টির কিউটটার নাম নীলাদ্রিতা। আমি মনে মনে নামটা মিলাতে লাগলাম। নীলা আদ্রি, নীলাদ্রিত, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি ওকে নিয়ে একবার এখানে আসতে পারবে? না না, আমি পারবো না। বাচ্চাটা দৌড়ে উঠল। কেন? আপনি জানেন না নীলা আন্টি কি রাগী? সেদিন আমি ওনাকে বলেছিলাম আমি ওনার মেয়েকে ভালোবাসি, ওনার মেয়েকে বিয়ে করতে চাই, আর উনি আমাকে সেদিকে দৌড়ানি দিয়েছিলেন সেদিন। বাচ্চাটার কথা শুনে আমি তো অবাক। এতটুকু পিচ্চি, তাও আবার ভালোবাসা। আমাকে চিনো তুমি? আমি নীলাদ্রির আব্বু। তুমি যদি নীলাদ্রিকে এখানে নিয়ে আসো তাহলে নীলাদ্রিকে আমি তোমার সাথে বিয়ে দিব। বাচ্চাটা চেঁচিয়ে উঠল। সত্যি? আমি ভয় পেয়ে উঠলাম। যাও, আগে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। দৌড়ে চলে গেল। আমি চেয়ারটায় বসে রইলাম। আধা ঘন্টা পর বাচ্চাটা একটা মেয়েকে নিয়ে আসতে লাগলো। মুখটা ওর বুকের দিকে করা, জড়িয়ে ধরে নিয়ে আসছে যাতে পড়ে না যায়। আমার সামনে এনে মাটিতে রাখলো। আমি মেয়েটাকে আমার দিকে ঘোরাতে যা দেখলাম, এটা তো কোনো মানুষের মনে হচ্ছে না, একদম পুতুলের মতো। টেডি বিয়ার। কি লম্বা লম্বা চুল, এই বয়সী ছোট ছোট বেনি করা। নীলাদ্রি দাঁড়াতে পারে, কিছু কিছু হাঁটতেও পারে। আমি অপলক দৃষ্টিতে আমার মেয়েকে দেখছি। মেয়েটার মাঝে নীলার ছায়া খুঁজে পাচ্ছি, একদম নীলার মতোই। চোখের পাপড়িগুলো কালো কালো। নীলাদ্রির ঠোঁট বেঁকিয়ে সেই কাটতে যাবে, অমনি ওই পিচ্চি ছেলেটা দিল দূর। আমি এগিয়ে গিয়ে নীলাদ্রির পিচ্চি মুখটা আগলে দুটোতে হাত দিয়ে গাল দুটোতে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিলাম। কেঁদো না না আম্মু, আমি তোমার আব্বু। একবার আব্বু ডাকো। আম্মু আম্মু। মেয়ের মুখে কথা শুনে আমি রত্ন জয় করে নিলাম। জীবনে এই প্রথম এত খুশি হলাম। নীলাদ্রিকে কোলে তুলে নিলাম।
কেঁদো না আম্মু, কেঁদো না। নীলাদ্রি কান্না থামিয়ে দিল, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছোট ছোট হাতগুলো দিয়ে আমার গালে দুই হাত দিয়ে দিয়ে ধরল। আব্বু বলে নীলাদ্রি আমার মুখের সামনে মুখ এনে ঠোঁটে চুমু দিল। তারপর বিশ্বজয়ী করা হাসি দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। আমি অতি আনন্দে কেঁদে দিলাম। আমার মেয়েটা আমাকে আব্বু ডেকেছে। আনন্দে আমি মেয়েটাকে চেপে ধরলাম, কোলে নিয়ে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা নিচে নেমে এলো। হন্তদন্ত হয়ে চারিদিকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ বুঝলাম নীলাদ্রিকে খুঁজছে। পরক্ষণে আমার দিকে চোখ পড়ল নীলার। তেড়ে আসলো আমার দিকে। নীলা ঝুঁকে আমার কাছ থেকে নীলাদ্রিকে নিয়ে যেতে চাইলো। আমি নীলার গায়ে সেই পুরনো মিষ্টি ঘ্রাণটা অনুভব করে চোখ বুজে নিলাম। নীলার চুলগুলো খোলাই ছিল। চুলগুলো উড়ে এসে পড়ল আমার মুখে। ঘ্রাণ শুঁকতে লাগলাম। অনুভূতিতে চোখ বন্ধ করে নিলাম। চোখ খুলে দেখি নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলাদ্রিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় নীলাদ্রি কান্না করে দিল, আব্বু। নীলাদ্রি কাঁদতে কাঁদতে বলল। নীলার রাগে কটমট হয়ে নীলাদ্রির মুখ চেপে ধরল। কিসের আব্বু? হ্যাঁ, কিসের আব্বু? তোমার কোনো আব্বু নেই, ওকে? আমি কিছু বলতে চেয়েও বললাম না। নীলাদ্রির মুখ ছাড়তেই আবার চেঁচিয়ে উঠল, আব্বু। কান্না করে নীলা এবার নীলাদ্রির গালে ঠাস করে একটা চড় মারল। মেয়েটা মুহূর্তেই কান্না বন্ধ করে দিল। থেমে গেল নীলাদ্রির কান্না। আমি নীলাকে কিছু বলতে যাব, তার আগে নীলাই বলতে শুরু করল, আব্বু আব্বু আব্বু। কে শিখিয়েছে এই ডাক তোমাকে? নিশ্চয়ই তুমি, যার কোলে ছিল ওই বদলোকটা। আর তুমিও ঢ্যাং ঢ্যাং করে আব্বু বলতে শুরু করলে। তোমাকে এত বড় শুধু আমি করেছি, তোমাকে জন্ম আমি দিয়েছি। তোমার কোনো আব্বু নেই, বুঝলে? নীলার চিৎকার শুনে রাইসা বেরিয়ে এলো। কিরে, কি হয়েছে? নীলা না, নীলাদ্রি কাকে আব্বু ডাকছে, আর আমি সেটা মেনে নিব, তাই ওকে মারছি। এতে তোর কি হলো? তুই যা উপরে। রাইসা একবার আমার দিকে তাকালো, বুঝতে পারল নীলাদ্রি আমাকে আব্বু ডেকেছে। ও তো ঠিকই। রাইসাকে আটকিয়ে দিয়ে নীলা রাগী কণ্ঠে বলে উঠল, বেশ, আমি আমার কথার মাঝে কারো কথা পছন্দ করি না, কিন্তু ও তো বাচ্চা একটা মেয়ে, ও তো একটা ভুল করেছে, তাই বলে তুই ওকে মারবি? আমার মেয়ে, আমি মারবো, তাতে কার কি? নীলাদ্রি চুপটি করে মায়ের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আর মাঝে মাঝে ফুঁফাচ্ছে। এতক্ষণে নীলার আবার রাইসার কথা, চিৎকার চেঁচামেচিতে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছে। পরিস্থিতি সামলানোর জন্য নীলা, চল উপরে চল, আর আপনারা সবাই নিজ নিজ কাজে যান। সবাই চলে গেল। নীলা আমার দিকে তাকিয়ে, আমার মেয়েকে পাশে যেন কাউকে না দেখি, যদি দেখি তাহলে ভালো হবে না, বলে দিলাম। রাইসা
রাইসা নীলাকে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো। নীলা পিছন দিকে আমার দিকে তাকিয়ে চোখ পাকাতে লাগলো, কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন যেন বলছে ভালো হবে না। কিন্তু আমি চেয়ারটায় বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। নীলা সবার সামনে আমাকে অপমান করলো। আর এত মিষ্টি পুতুলের মতো মেয়েটাকে কেউ মারে নাকি? আমার উপর রাগ দেখিয়ে নীলা নীলার দিকে মারলো। আর আমি কি নীলাদ্রি কেউ না? ওহ কি সব! আমিও তো নীলাদ্রির আব্বু। তাহলে নীলা বলল কেন? কে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এতগুলো আমাকে কর্মের ফল। আমি তো নীলাদ্রিকে আমার মেয়ে হিসেবে মানতে প্রথম মানা করেছিলাম। এখন আর কি করার? বরপক্ষ এসে গিয়েছে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। নীলাকে দেখতে পারছি না। উকিঝুঁকি মারছিলাম কিন্তু কোথাও দেখলাম না। হঠাৎ কেউ ধাক্কা মারলো। পিছন তাকিয়ে দেখলাম নীলার বান্ধবী সামিয়া। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। উকিঝুঁকি মেরে লাভ নেই দুলাভাই, নীলা এখনো রেডি হয়নি। ও, তা আমাকে কেমন লাগছে বললেন না তো? হ্যাঁ ভালোই, খুব সুন্দর লাগছে। ও থ্যাঙ্কস। আর আপনাকেও যা হ্যান্ডসাম লাগছে না? ও থ্যাংক ইউ। আচ্ছা বাই। শামীমা চলে যাচ্ছিল। শামীমা, আমি জি বলুন। আমাকে একটু সাহায্য করতে পারবে তোমরা সবাই? কি সাহায্য? তারপর শামীমাকে আমার সব প্ল্যানের কথা বললাম। নীলা যদি জানতে পারে তাহলে আমরা শেষ। এতটুকু সাহায্য করতে পারবে না দুলাভাইকে? ওকে সুইট বলে শামীমা আমার গাল টেনে দিল। আচ্ছা সামনের দিকে তাকান তো। সামনের দিকে তাকাতে আমি ক্রাশ। নীলা লম্বা একটা লেহেঙ্গা পরে আছে আর হালকা মেকআপ। নীলাকে পরীর মতো লাগছে। কোলে নীলাদ্রি আছে। নীলাদ্রিকে ছোট্ট পরী লাগছে। নীলাদ্রি আমাকে দেখে একটা ফাঁকা দাঁতের হাসি দিল। আমার কোলে আসার জন্য হাত বাড়ালো। দূর থেকে ও যেন এতক্ষণ আমাকেই খুঁজছিল। আমি ওকে ওর আম্মুর কোল থাকতে ইশারা করলাম। নীলাদ্রিও চুপটি করে নীলার কোলে বসে রইল। গায়ে হলুদের অনুষ্ঠান ছাদে করা হয়েছে। নীলার চোখ আমার চোখ পড়তেই নীলার মুখে কাঠিন্য ভাব দেখা দিল। আমি হাত দিয়ে ইশারা করে বোঝালাম কেমন লাগছে। নীলা মুখ ঘুরিয়ে নিল। হলুদ এভাবেই কেটে গেল। এখন রাতে শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। সারা আমাকে বাড়ি ফিরে যেতে মানা করেছে। একেবারে বিয়ে খেয়ে তারপর যেতে হবে। আর আমি তো এরকমই একটা লাকি চান্স খুঁজছিলাম। আমি নীলার রুমটা খুঁজছিলাম, পেয়েও গেলাম। নীলা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে। আর আমার ছোট্ট পরীটা পিছনে ঘুমিয়ে আছে ঘুমপুরির মতো। রুমে ঢুকে পড়লাম। বিছানায় গিয়ে নীলাদ্রির পাশে শুয়ে পড়লাম। নীলাদ্রি নাক টানতে লাগলাম। ঘুমের মধ্যে পাপ্পি দিলাম মেয়েটার ছোট্ট গাল দুটিতে। নীলা ওয়াশরুম থেকে ফিরে এলো, চুল মুছতে লাগলো। নীলা শোয়ার ড্রেস নাইটি পরেছিল। নাইটি হাঁটুর নিচ
আপন জুতো। আমাকে দেখে নীলা চিৎকার দিয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম। আরে আরে কি করছো? কেউ শুনে ফেলবে তো। আর নীলাদ্রিও জেগে যাবে। নীলা রাগে কটমট করে ফিসফিস করে বলল, তুমি মানে আপনি এখানে কেন? বউকে থুক্কু, মেয়েকে দেখার জন্য এলাম। বের হন, এক্ষুনি বের হন বলছি। আরে এত তাড়া কিসের? যাবই তো। আমার মেয়েটার সাথে খেলে তারপর যাব। কে আপনার মেয়ে? নীলাদ্রি শুধু আমার মেয়ে, আর কারও না। আচ্ছা ভালো কথা, আমার মেয়ে না, তোমার মেয়েকে দেখতে এলাম। এখন চুপচাপ শুয়ে পড়ো। আমি নীলার কাছে থেকে সরে নীলাদ্রির পাশে এসে শুয়ে পড়লাম। নীলা চুলে বেনি বাঁধছিল। আমি নীলার নিচ থেকে উপর, আবার উপরে থেকে নিচ তাকাচ্ছিলাম। নীলা সেটা দেখে চোখ বড় বড় করে ফেলে। এই এই আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? উফ! আমি কিছু না বলে নীলার খোলা পায়ের দিকে তাকিয়ে রইলাম। নীলা অস্বস্তিতে পড়ে গেল। নাইটি নিচের দিকে টানতে লাগলো। এই ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু চিৎকার দিব। আমি তাকিয়েই থাকলাম। আমি বিছানা থেকে উঠে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলার কাছে যেতে নীলা আমাকে ধাক্কা দিল। ধাক্কাটা একটু জোরেই ছিল, যার ফলে আমি খাটের কাছে গিয়ে পড়লাম। উপর হয়ে পড়ে রইলাম। নীলা ভয় পেয়ে গেল। চোখ পানি আসবে আসবে ভাব দৌড়ে আমার কাছে এলো। আদি আদি আস্তে আস্তে করে আমাকে ডাকতে লাগলো। নিশ্চুপ। নীলা আবারও ভয় পেয়ে গেল। আমার বুকে মাথা ঠেকালো, তারপর মুখ আবার নাকের কাছে নিয়ে আসতে আমি নীলার গালে টুক করে চুমু এঁকে দিলাম। নীলা হা করে আছে। মুখটা অগ্নির রূপ ধারণ করার আগেই উঠে দিলাম দৌড়। একেবারে রুমে গিয়ে থামলাম। যাক, এবার ঘুম আসবে। এখন ঘুমালাম মনেই নেই। সকালে ঘুম ভাঙল, দরজায় কেউ ধাক্কাচ্ছে। গিয়ে দরজা খুললাম। যা দেখলাম, নীলা দাঁড়িয়ে হাত চাপিয়ে কাপ আর সকালের নাস্তা। আমাকে দেখে নীলার মুখটা রাগে লাল হয়ে গেল। চলে যাবে, আমি পিছন থেকে আচমকা টেনে ধরলাম। আরে সকালের নাস্তাটা তো দিয়ে যাও। নীলা ঘুরে দাঁড়ালো। কি করবে ভেবে রুমে ঢুকলো। নাস্তা রেখে চলে যাচ্ছিল। খুব সুন্দর লাগছে তোমাকে। মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে আমাদের। নীলা রাগে চুল টানতে টানতে বলল, ফাজিল খবিস, তোকে আমি দেখে নেব। চলে গেল। যাহ বাবা, এত রাগ করার কি আছে? নাস্তা করে নিলাম। দিনটা এমনভাবে কেটে গেল। বিকেলে সবাই বরদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হলাম। আমি নীলার দেওয়া কালো পাঞ্জাবিটা পরলাম। সারার কাছ থেকে নীলার নাম্বার নিয়েছিলাম। একটা মেসেজ করলাম, কালো শাড়িটা পরো কেমন? কিছুক্ষণ পর নীলার রিপ্লাই আসলো কতগুলো রাগের ইমোজি আর লেখা, আপনার মুন্ডু। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। কিছুক্ষণ পর নীলার বান্ধবীদের দেখতে পেলাম। গিয়ে নুসরাতের মাথাটা টোকা দিলাম। নুসরাত ঘুরে আমার হাতে চিমটি দিল। আউচ! এত জোরে কেউ চিমটি দেয়? আমি দেই। আপনি আমার মাথায় টোকা মারলেন কেন? কাজগুলো কথা মতো যেন হয়, আর ট্রিটটাও যেন সময় মতো পাই। ওকে ওকে, আগে নীলাকে পটাই, তারপর না হয় ট্রিট। না না দুলাভাই, না পটলেও ট্রিট দিতে হবে। আচ্ছা। যাওয়ার জন্য সবে বেরিয়ে পড়ল। নীলা কালো শাড়ি পরেছে, কারণ কাল রাতে নীলার অন্য শাড়িগুলো আমি পানি দিয়ে
ডুবে রেখেছিলাম। আমাকে দেখে মুখটা বাংলার পাঁচ মতো করে নিল। আমি অন্যদিকে তাকে হাসিতে লুটিয়ে পড়লাম। শামীমা, নুসরাত, রিয়া, আমার চালিকাগুলো ঠিকঠাক মতোই কাজ করলো। নীলাকে আমার গাড়িতে ঢুকিয়ে দিল। নীলা ঢোকার সাথে সাথে আমিও গাড়িতে ঢুকে পড়লাম। নীলা আমাকে দেখে হা হয়ে গেল। আপনি এখানে? উফ!